আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের হিসাব বিজ্ঞান বই, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ে থাকা পাঠ্য বইয়ের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল, আমরা সেই প্রশ্নগুলো আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমাদের পাঠ্য বইতে তৃতীয় অধ্যায়ে খুব একটা এমসিকিউ নাই, আমাদের মাত্র 11টা এমসিকিউ আছে। আমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ে আমাদের পাঠ্য বইয়ের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, সেটা আমরা অন্তর্ভুক্ত করে দিচ্ছি। তার কারণ বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে আমাদের মূল পাঠ্য বইয়ের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো, যেই সৃজনশীল প্রশ্নগুলো, ওই জায়গা থেকে কিন্তু আমরা বেশ কিছু প্রশ্ন পরীক্ষার হলে কমন পাই। তো আমরা আজকে এই অধ্যায়টা সমাধান করার চেষ্টা করব। আমাদের 1 নম্বর প্রশ্ন বলেছে, হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম বেশি জনপ্রিয় কেন? দেখো, আমাদের লেনদেন লিপিবদ্ধ করার পদ্ধতি হচ্ছে এই দুইটা, একটা দুতরফা দাখিলা পদ্ধতি, একটা একতরফা দাখিলা পদ্ধতি। আমরা লেনদেন লিপিবদ্ধকরণের সময় দুতরফা দাখিলা পদ্ধতিটা বেশি ব্যবহার করি, বা এই জিনিসটা বেশি মানুষ ব্যবহার করে, এই পদ্ধতিটা বেশ জনপ্রিয়। তার কারণ দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা হিসাবের পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ একটা হিসাব কিন্তু পাই, এবং দুতরফা দাখিলা পদ্ধতি যেহেতু বিভিন্ন রুলস, বিভিন্ন সূত্রে অ্যাপ্লাই করে এই পদ্ধতিটাতে আমাদের রেজাল্টটা বের করতে হয়, এই জন্য এই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি আমরা বেশি ব্যবহার করি, বা এই পদ্ধতিটা সবচেয়ে বেশি জনপ্রিয়, তার কারণ হচ্ছে এটি একটি পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি। তাই ওকে, এরপরে আমরা যদি চলে যাই, আমাদের প্রশ্ন নাম্বার 2 বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো। দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি যেটাকে আমরা বলছি ডাবল এন্ট্রি সিস্টেম, আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি, তাই না? দুতরফা দাখিলা পদ্ধতির সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই পদ্ধতিতে দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ দাতা, একটা পক্ষ গ্রহীতা। একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে। তাহলে 1 নম্বরটাকে আমরা উত্তর হিসাবে বিবেচনা করতে পারবো। এবং এই দুতরফা দাখিলার পদ্ধতির অন্য বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মোট ডেবিট টাকা সর্বদাই ক্রেডিট টাকার সমান হবে। অর্থাৎ আমরা যে আদান প্রদান করব, আমাকে কেউ সুবিধা দিবে, তার বিনিময়ে আমি তার সুবিধা দিব, আমাকে কেউ পণ্য দিবে, আমি তার বিনিময়ে তাকে কোনো একটা কিছু দিব, সমানে সমানে দিব। তো এই যে মোট ডেবিট টাকা ক্রেডিট টাকার সমান হবে, এটাও কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির একটা অনেক বড় বৈশিষ্ট্য। আচ্ছা, গ্রহীতা হিসাব ক্রেডিট, দাতা হিসাব ডেবিট, এটা সত্য না। তার কারণ গ্রহীতা হিসাব আসলে আমাদের জন্য ডেবিট এবং দাতা হিসাব আমাদের জন্য ক্রেডিট। তাহলে এই কথাটা আসলে ভুল। এই কথাটা ভুল হওয়ার কারণে আমাদের উত্তর হবে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে ভাইয়া? ক নাম্বার প্রশ্নে আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 13, 14 এবং 15। 13, 14 এবং 15-র জন্য একটা উদ্দীপক পড়তে হবে। দেখি আমাদের উদ্দীপকে কি বলেছে। বলেছে 1 জানুয়ারি 2017 তারিখে রুমা ট্রেডার্সের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 1,80,000 ও 75,000 টাকা। খেয়াল করো, 1 জানুয়ারি 2017 তারিখ, তাই না? 1 জানুয়ারি 2017 এই তারিখটাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক। তার কারণ আমাদের হিসাবকালের শুরুর দিন বা হিসাবকালের প্রথম দিনকে বলা হয় প্রারম্ভিক, তাই না? তাহলে 1 জানুয়ারি 2017 তারিখে রুমা ট্রেডার্সের মোট সম্পদ ও দায়, আমরা বলতে পারি আমার প্রতিষ্ঠানের প্রারম্ভিক সম্পদ ও প্রারম্ভিক দায় যথাক্রমে 1,80,000 টাকা ও 75,000 টাকা। 31শে ডিসেম্বর 2017, ভাইয়া 31শে ডিসেম্বর 2017 মানে হচ্ছে সমাপনী, মানে কি এটা সমাপনী, তাই না? সমাপনী তারিখে নগদ 80,000 টাকা, মজুদ পণ্য 34,000, দেনাদার 96,000, আসবাবপত্র 40,000, পাওনাদার 45,000, ব্যাংক ঋণ 50,000। ওকে,
এরপরে বলেছে বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত আনয়ন করেন ৬০,০০০ টাকা এবং ব্যবসায় হতে মালিক নগদ উত্তোলন করেন ৩৫,০০০ টাকা। আমাকে প্রশ্নে বলেছে, প্রথম প্রশ্নে বলেছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। ভাইয়া আমাদের যে কোনো মূলধন, সেটা হতে পারে প্রারম্ভিক, সেটা হতে পারে সমাপনী, যে কোনো মূলধন এটা বের করার সূত্রই হচ্ছে সম্পদ বিয়োগ দায়। অর্থাৎ আমি সম্পদ থেকে দায় বিয়োগ করলে আমি মূলধন পাবো। এখন যদি আমার প্রারম্ভিক মূলধন বের করতে বলে তাহলে আমি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিব। যদি আমাকে সমাপনী মূলধন বের করতে বলে তাহলে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিব। আমাকে ৩ নম্বর প্রশ্নে বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। তাহলে ভাই আমার প্রশ্নে প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে কত? ১,৮০,০০০। প্রারম্ভিক দায় দেওয়া আছে ৭৫,০০০। ১,৮০,০০০ মাইনাস ৭৫, তাহলে থাকবে কত? আমার থাকবে এখানে ১,০৫,০০০ টাকা। তাহলে ৩ নম্বর প্রশ্নের উত্তর কত ভাইয়া? ৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ১,০৫,০০০ টাকা। ওকে। ৪ নম্বর প্রশ্ন বলেছে সমাপনী দায়। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিব। এই যে দেখো নগদ, এটা একটা সম্পদ, তাই না? মজুদ পণ্য, এটাও কি আমার জন্য একটা সম্পদ। দেনাদার, এটাও কি আমার জন্য একটা সম্পদ। আসবাবপত্র, এটাও কি আমার জন্য একটা সম্পদ। পাওনাদার, এটা আমার জন্য একটা দায়। ব্যাংক ঋণ, এটাও কি আমার জন্য একটা দায়, তাই তো? আচ্ছা, তাহলে আমি সম্পদ ও দায়গুলো পাইলাম। সম্পদ কত ভাইয়া? ৮০,০০০ যোগ মজুদ পণ্য সম্পদ ৩৪,০০০ যোগ দেনাদার সম্পদ ৯৬,০০০ যোগ আসবাবপত্র সম্পদ ৪০,০০০ টাকা। ওকে, এই জায়গা থেকে বাদ দিব দায়ের পরিমাণ। পাওনাদার একটা দায়, ব্যাংক ঋণ একটা দায়। পাওনাদার কত ভাইয়া? ৪৫,০০০ একটা দায়। ব্যাংক ঋণ কত ভাইয়া? ৫০,০০০ টাকা একটা দায়। তাহলে থাকতেছে কত? থাকতেছে হচ্ছে ১,৫৫,০০০ টাকা। এই ১,৫৫,০০০ এটা হচ্ছে কি, ওহো আমার কাছে সমাপনী দায় চাইছে ভাইয়া, আমার কাছে সমাপনী দায় চাইছে, তাই না? আমি সমাপনী মূলধন বের করছি, কি চাইছে? সমাপনী দায় চাইছে। সমাপনী দায় কি? পাওনাদার, এটা একটা সমাপনী দায়। ব্যাংক ঋণ, এটাও কি একটা সমাপনী দায়। পাওনাদার কত? ৪৫,০০০ টাকা। ব্যাংক ঋণ কত? ৫০,০০০ টাকা। ৪৫,০০০ আর ৫০,০০০ যোগ করলে কত হবে? ৯৫,০০০ টাকা। তাহলে উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, সমাপনী মূলধন বের করছি আমরা, ভালো হয়েছে, কারণ সমাপনী মূলধন আমাদের লাগবে। কত বের করছিলাম? ১,৫৫,০০০ টাকা, তাই তো? তার কারণ ৫ নম্বর প্রশ্ন, আমি প্রশ্নটা এখন আর দেখাচ্ছি না। আচ্ছা, দেখাই দিই। আমাদের ৫ নম্বর প্রশ্নে কি বলছে? আমাদের ৫ নম্বর প্রশ্নে বলছে ২০১৭ সালে মুনাফার পরিমাণ নির্ণয় করো। ভাইয়া মুনাফার পরিমাণ বা লাভ বা ক্ষতি, এটা বের করার একটা সূত্র আছে। সূত্র কি? সূত্র হচ্ছে সমাপনী মূলধন। এই সূত্র কি? সূত্র হচ্ছে সমাপনী মূলধন, এটার সাথে যোগ করতে হবে যোগ উত্তোলন। সমাপনী মূলধন যোগ উত্তোলন। এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, তাই না? অতিরিক্ত মূলধন বাদ দিতে হবে কি? অতিরিক্ত মূলধন। ওকে ওকে, এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সমাপনী মূলধন আমরা ভুল করেই বের করে ফেলছিলাম কত? ১,৫০,০০০ টাকা, ১,৫৫,০০০ টাকা। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দেওয়ার পরে তাহলে ১,৫৫,০০০ টাকা যোগ করতে হবে উত্তোলন। মালিক কি করছেন দেখো, মালিক নগদ উত্তোলন করছে ৩৫,০০০ টাকা। তাহলে যোগ ৩৫,০০০ টাকা মাইনাস করতে হবে প্রারম্ভিক মূলধন। আমরা প্রারম্ভিক মূলধন বের করছিলাম ১,৮০,০০০ থেকে ৭৫,০০০ টাকা বাদ, তাহলে ১,০৫,০০০ টাকা যোগ করতে হবে অতিরিক্ত মূলধন। ওই বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত আনয়ন করেন ৬০,০০০ টাকা। তাহলে ৬০,০০০ টাকা আমার অতিরিক্ত মূলধন, তাই না? ওকে, তাহলে এই কয়েকটা জিনিস যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসে ১,৫৫,০০০ সাথে আমরা যোগ করব ৩৫,০০০ টাকা। তাহলে এখানে ১,৯০,০০০, ১ ২ ৩ ৪ বাদ দিয়ে দিব কি এখান থেকে ১,০৫,০০০ যোগ ১ ২ ৩ ৪ ৬০,০০০। তাহলে কত আসবে? ১,৬৫,০০০। তাহলে ১,৯০,০০০ থেকে আমি যদি ১,৬৫,০০০ বাদ দিয়ে দেই তাহলে থাকে হচ্ছে ২৫,০০০ টাকা। যেহেতু ২৫,০০০ টাকা আমার পজিটিভ আসছে, তার মানে এটা আমার জন্য লাভ।
25,000 টাকা যেহেতু পজিটিভ আসছে, এটা আমার জন্য লাভ। আমরা এই সম্পর্কিত যখন অঙ্ক করব তখন আরো অনেক বেশি আলোচনা করব। আমরা আপাতত যা সূত্রটা দিয়ে অঙ্কটা করে রাখতেছি, সেটা হচ্ছে আমাদের মুনাফা আসছে কত টাকা, 25,000 টাকা। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্নে বলেছে যে একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণীর হিসাব সংরক্ষণ করা হয়? সম্পদ এবং দায়। মনে রাখা লাগবে, একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক হিসাবগুলো লিপিবদ্ধ করা হয় না। নামিক হিসাব কোনগুলা? নামিক হিসাব হচ্ছে আয় এবং ব্যয়বাচক লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় না, হিসাবভুক্ত করা হয় না। তাহলে হিসাবভুক্ত করা হয় কি? সম্পত্তিবাচক এবং দায়বাচক লেনদেনগুলো। 1 ও 2 অপশনে কোথায় আছে? ক নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। ওকে, এরপরে আমরা চলে যাব 6 এর পরে, তাহলে 7 নাম্বার প্রশ্নে। আমরা দেখি আমাদের 7 নাম্বার প্রশ্নে কি বলেছে ভাইয়া। প্রশ্ন নাম্বার 7 বলা আছে নিচের কোন সূত্রটা সঠিক? প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট সম্পদ। না, এটা কোনো সূত্রই না। প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মোট সমাপনী মূলধনের সূত্র প্রারম্ভিক মোট না, এটাও একটা ভুল সূত্র। এরপরে দেখো, প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, এই সূত্রটা আমাদের সঠিক। সমাপনী মূলধন এই সূত্রটা আমাদের ভুল। তাহলে 7-এর উত্তর হচ্ছে গ। খেয়াল করে দেখা, আরেকবার বলি ভাইয়া, মূলধন যে কোনো মূলধন, সেটা প্রারম্ভিক মূলধন হতে পারে, সেটা সমাপনী মূলধন হতে পারে, মূলধন বের করার সূত্রই হচ্ছে সম্পদ বিয়োগ দায়। আমি মোট সম্পদ থেকে মোট দায়ের পরিমাণ বাদ দিব, আমি মোট সম্পদ থেকে দায়ের পরিমাণ বাদ দিয়ে দিব। এখন যদি সমাপনী মূলধন বলে, সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। এখন যদি প্রারম্ভিক মূলধন বলে, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 8। বলা আছে আর্থিক বিবরণীর খরচা স্বরূপ কি তৈরি করা হয় বা কোনটি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় কার্যপত্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ওয়ার্কশিট। ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি হচ্ছে ওয়ার্কশিট, তাই না? আচ্ছা, এরপরে 9 নম্বর প্রশ্নটা একটু আমরা দেখব। 9 নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় সময় পরীক্ষায় আসে। বলা আছে কোন ধারাবাহিকতাটি সঠিক? ভাইয়া প্রশ্ন নাম্বার 9 একটু দেখব। কি বলা আছে? কোন ধারাবাহিকতাটি সঠিক? কোন ধারাবাহিকতা? দেখো এখানে আমাদের হিসাব চক্র দেওয়া আছে, হিসাব চক্রের যেই 10টা ধাপ, ওই 10টা ধাপের নাম এখানে বলা আছে, তাই না? এই 10টা ধাপের নাম এখানে বলা আছে। এর মধ্যে আমার জন্য কোন কোন হিসাবটা আমাদের জন্য সঠিক হবে, কোন ধারাবাহিকতাটা আমাদের জন্য সঠিক হবে? দেখো, আমরা রেওয়া মিল প্রস্তুত করি, রেওয়া মিলে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিটা আমরা সংশোধন করে ফেলি কিসের মাধ্যমে? সমন্বয়ের মাধ্যমে। এরপর আমরা কার্যপত্র করি, কার্যপত্র করা হয় আর্থিক বিবরণীর আগে। দেখো তুমি সিকোয়েন্সটা মিলাবা কিভাবে? আমি রেওয়া মিল করার পরে যদি কোনো ভুল ত্রুটি করি, সেটা আমরা আসলে কারেকশন করি সমন্বয় দাখিলার মাধ্যমে, তাই না? আচ্ছা, আবার কার্যপত্র তৈরি করা হয় আর্থিক বিবরণী খরচা হিসাবে আর্থিক বিবরণীর আগে। তাহলে দেখো তবে সিকোয়েন্সটা মিলে কিনা। তাহলে উত্তর কি হবে? 9-এর উত্তর হবে হচ্ছে ক। এই 9-এর উত্তর কি হবে ভাইয়া? 9-এর উত্তর হচ্ছে ক। আচ্ছা, এরপরে আমরা 10 নম্বর প্রশ্নটা একটু দেখব। 10 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে প্রারম্ভিক মূলধন 70,000 টাকা, সমাপনী মূলধন 90,000 টাকা হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? লাভ হচ্ছে 20,000 টাকা। কেন? আমার সূত্র কি ছিল? আমার সূত্র ছিল সমাপনী মূলধন যোগ উত্তোলন। সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব, এর একটা দল। প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব, এর একটা দল। তখন সমাপনী মূলধন যোগ উত্তোলন থেকে আমি বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। বাদ দিলে যেটা আসবে ওইটা আমার রেজাল্ট। তো এই প্রশ্নে উত্তোলনও দেওয়া নাই, অতিরিক্ত মূলধনের পরিমাণও দেওয়া নাই। তাহলে আমি কি করব? সমাপনী মূলধন থেকে আমি প্রারম্ভিক মূলধনটা বাদ দিয়ে দিব। তাহলে কত? 90,000 টাকা থেকে 70,000 টাকা বাদ দিলে 20,000 টাকা। তাহলে আমার উত্তর কত? উত্তর হচ্ছে ক, লাভ 20,000 টাকা। ওকে, লাস্ট একটা প্রশ্ন আমরা একটু দেখবো, 11 নম্বর প্রশ্নটা। প্রশ্ন নাম্বার 11 কি বলছে ভাইয়া? বলছে যে এই প্রশ্ন নাম্বার 11তে কি বলছে? বলছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কোনটি? ভাইয়া একটু খেয়াল করো, দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কোনটি, তাই না? দুতরফা দাখিলা পদ্ধতিতে কি করা হয়? যিনি আমার কাছ থেকে সুবিধা গ্রহণ করেন, সুবিধা গ্রহণকারীকে আমরা বলি ডেবিট এবং সুবিধা প্রদানকারীকে আমরা বলি হচ্ছে ক্রেডিট। তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হচ্ছে আমাদের গ। উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের গ।
তাহলে ভাই একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু আমাদের পাঠ্য বইতে যেই অনুশীলনীর যেই বহু নির্বাচনী প্রশ্ন 11টা ছিল, আমরা কিন্তু সবগুলো প্রশ্ন বিস্তারিত আলোচনা করেছি। আমরা ঠিক এইভাবেই আমাদের পাঠ্য বইতে যতগুলো অধ্যায়ে যতগুলো সৃজনশীল থাকবে, যতগুলো বহু নির্বাচনী থাকবে, আমরা সবগুলো এইভাবেই আলোচনা করব। ইজি অ্যাকাউন্টিং বইটাকে আমরা সর্বোচ্চ সুন্দর করে সাজাবো। তোমাদের দায়িত্ব হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বইটা যত দ্রুত সম্ভব সংগ্রহ করে এই বইটা অনুশীলন করা শুরু করো। তার কারণ এই ইজি অ্যাকাউন্টিং বইতে তুমি গাইড বই পাবা, তুমি এই ইজি অ্যাকাউন্টিং বইয়ে বোর্ড প্রশ্নগুলো পাবা, যেটাকে আমরা মানে প্রশ্ন ব্যাংক বলি, সেটা তুমি পাবা। এটাতে তুমি আলাদা করে সাজেশন পাবা, আমার নিজের বানানো সাজেশন। কোনো বইয়ের সাথে এই প্রশ্নের মিল পাবা না, কিন্তু বইয়ের টাইপের অঙ্কগুলো, যেই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে ওই টাইপের প্রশ্ন আমি নিজে বানিয়ে সাজেশন তৈরি করেছি, সেই সাজেশন তুমি পাবা। বিগত বছরের প্রশ্নের সমাধান তুমি পাবা। মানে তোমার যে গাইড বই, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার, প্রশ্ন ব্যাংক, এমসিকিউর জন্য আলাদা প্রশ্ন ব্যাংক, সব কিছুর একটা কম্বিনেশন পাবা তুমি এই ইজি অ্যাকাউন্টিং বইতে। সবচেয়ে বড় যে জিনিসটা পাবা সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের তুমি আলাদা আলাদা করে ভিডিও লেকচার পাবা। অর্থাৎ তুমিই দেখবা এই বইয়ের মধ্যে আমি নিজে বেসিকের ক্লাস নিয়ে তোমাকে বেসিকটা বোঝাচ্ছি। তুমি যখন বেসিকের ক্লাসটা করে ফেলবা তখন তুমি আবার পাঠ্য বইয়ের এমসিকিউতে দেখবা আমি তোমাকে প্রত্যেকটা এমসিকিউ ভিডিও ক্লাসে সলভ করে দিচ্ছি। আমি নিজেই তোমাকে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন সলভ করে দিচ্ছি। তো এইভাবে আমাদের বইতে অসংখ্য কিউআর কোড রয়েছে, অসংখ্য কন্টেন্ট রয়েছে, যা তোমার এসএসসি পরীক্ষার ফলাফলকে সর্বোত্তম ফলাফল করতে অনেক বেশি সহায়তা করবে। তাহলে ভাই তোমরা সবাই যত দ্রুত সম্ভব ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।